ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ব্যাচ 14, 2025 সালের ব্যাচ 14 গত বছরের ঠিক এই সময় জুলাই মাসে আমাদের ছাত্ররা নিজের বুক পেতে দিয়ে এই দেশ থেকে ফেসিস্টদেরকে তাড়িয়ে দিয়ে আজকে আমাদেরকে যে জিনিস দেখাচ্ছে, আসলে রাসেল ভাই, এই জিনিস দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তবে আমাদের আমাদের পড়াশোনা, আমাদের কাজকর্ম, ফ্যামিলিতে আসলে ফেসিজম আর কি যেন মব জাস্টিস, বুং বাং, এগুলা কইরে তো আমাদের চলে না। আমাদেরকে কাজ জানতে হয়, কাজ করে টাকা নিয়ে আসতে হয়। কালকে রাতে একটা ক্লায়েন্ট এসেছিলেন, আমাদেরই এলাকার জাফর ভাই। তিনি আমাকে 5 দিন ধরে খুঁজতেছে। হ্যাঁ, সিনিয়র ভাই, 5 দিন ধরে খুঁজতেছে। এবং কি ওই যার কাজ, ওই ক্লায়েন্ট আবার আরেক ইঞ্জিনিয়ারের কাছে পে করে ড্রয়িং করে নিয়ে আসছে। জাফর ভাই বললো এটা রিজেক্ট। কেন? ক্লায়েন্ট হচ্ছে ওনার মানে খুব মানে দুঃসম্পর্কের মামাতো ভাই ইত্যাদি হবে, ওনারা ইউরোপ থাকে। তো কেন? যেটা চিনেন না, জানেন না, দেশের অবস্থা বুঝেন না, দেশে কি রাজনীতি চলে জানেন না, আন্দাজে একটা ড্রয়িং নিয়ে আসলেন, আমি এটা মেনে নিবো কেন? তুই এই ড্রয়িং এর উপর কাজ করবি? কারণ না, আমি এটা পারবো না ড্রয়িং এর উপর কাজ করতে। আমি যারা দেখছি, শুনছি, তার সাথে বসছি, এবং কি তাকে সবসময় দেখতেছি, আমি তাকে দিয়ে কাজ করাবো। এবং কি আপনার কাজটা প্রপারলি ওই করবে। ওরও তো তুই পাস না, ওরও তো পাওয়া যায়, ও ফোন ধরে সবই করে, কিন্তু ও সময় দিতে পারতেছে না। ও এত ব্যস্ত হইলে আমাদের কাজ করবে কিভাবে? বুঝতে পারছেন? তাহলে ব্যস্ততাটাও একটা পেইন। সবসময় ব্যস্ততা ভালো জিনিস নয়। আপনার এই যে আপনারা বলতেছেন 10 মিনিট হয়ে গেছে, কই? একদিন বুঝবেন। মন থেকে বদ্ধ দিলাম, একদিন বুঝবেন। বলেন। এখন আবার আজকে রাত কালকে বিকেলে জাফর ভাই স্বয়ং অফিসে এসে কয় কাজ কইরা তারপরে বাসায় যাবো। আমি তো মানে কি, এখন তো রাত জেগে কাজ করার মতো অবস্থায় আমি নাই, বাসায় বউ অসুস্থ। তো যে মন চাইতে মরে যাক, আমার কাজ হইতে হবে। এইরকম ট্রাস্টেবল জায়গা তৈরি করতে হবে। এবং কি, এই যে দেখেন, এখন জাফর ভাইয়ের মন রক্ষা করতে যে আমাদের সোহেল রানা ভাইয়ের মন রক্ষা করতে পারতাছি না, আব্দুল্লাহ আল মাসুদের মন রক্ষা করতে পারতাছি না, এরপরে আপনার বাসুদেবের মন রক্ষা করতে পারতাছি না, তারপরে লাবণ্যর মন রক্ষা করতে পারতাছি না, ইফতেখার আহমেদ হৃদয়ের মন রক্ষা করতে পারতাছি না, মেহেদী ভাইয়ের মন রক্ষা করতে পারতাছি না। তাহলে ওনারা কি আমাকে ভুল বুঝবে? না। ওনারা আমার প্রেক্ষাপটটা বুঝতে হবে, এবং কি আমাকে মেনে নিতে হবে, এবং কি আমাকে ওইভাবে সাপোর্ট দিতে হবে। তাহলেই আমি আসি। এবং কি এই বিষয়টা আপনারা যদি আমাকে মেন্টালি সাপোর্ট না দেন, আপনাদের জন্য আমি কাজ করতে পারবো না। এবং কি প্রত্যেক দিন আপনাদের জন্য কিছু না কিছু আমি আপনাদের গ্রুপে শেয়ার করব। এবং কি ওইটাই আপনাদের, আমি কাজ করতে বসলে এই ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম। কারণ আমি তো রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করি, রিয়েল প্রজেক্ট বেস কাজ করি, রিয়েল প্রজেক্ট ভিডিও। আমাদের মেইন টার্গেট হচ্ছে রিয়েল প্রজেক্ট কিভাবে সমাধান হয়, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করা। তাই আমাকে যদি এভাবে আপনারা খুঁজতে থাকেন, ওই ফোন ধরবেন না কেন, আপনি ক্লাস নেন না কেন, কেন, এই উত্তর কিন্তু যিনি ক্রিয়েটর, যিনি আপনাদের দায়িত্ব নিছে, তাদেরকে বলা যাবে। আপনাদের উদ্দেশ্য থাকবে কৌশলী, তার কাছ থেকে এটা কিভাবে আদায় করে নিয়ে যাওয়া যায়। আপনারা যদি আমাদের দোষী সাব্যস্ত করেন, অপরাধী বানায় ফেলান, চোর বানায় ফেলান, তাহলে তো আমি আপনাদের সাথে কাজ করে মজা পাবো না। এবং কি আপনারা শুনে অবাক হবেন, আপনারা পর্যায়ক্রমিক ভাবে যে ধাপগুলা ক্রস করবেন, আপনারা প্রফেশনাল পিরিয়ডে যাওয়ার পরে কখনো সিনিয়রকে, কখনো জুনিয়রকে দোষ দিয়ে কথা বলবেন না। কারণ এটা হচ্ছে কাজের ফিল্ড, কাজ করিয়ে নেওয়াটা উদ্দেশ্য। দোষ দিলে তো ওই ব্যক্তি নিজেকে হাইড করবে, নিজেকে সেভ করার চেষ্টা করবে, আপনার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে, কারণ আপনি তাকে দেখলেই কিছু না কিছু ব্যাড কমেন্ট করেন। তাহলে হয় মনে মনে করেন, হয় প্রকাশ্যে করেন, হয় আপনার বসের কাছে করেন, হয়তো কোম্পানির এমডির কাছে করেন। কিন্তু এটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস। আপনারা মনে করতে হবে আমরা একটা প্রজেক্টে যুক্ত হয়েছি, এই প্রজেক্টটা কিভাবে ইঞ্জিনিয়ার নোমান খন্দকার সহ সলভ করব, তার কাছ থেকে, সে যেহেতু আমাদের মেন্টর, তার কাছ থেকে এটা আমরা আদায় করে নিতে হবে। এবং কি এটা একটা নির্দিষ্ট টাইমে, এর জন্য সহানুভূতিশীল হইতে হবে। সহকর্মীর সাথে কখনো
খারাপ আচরণ করা যাবে না, তার মনে কষ্ট দিয়ে কথা বলা যাবে না, যেহেতু আমি তার কাছ থেকে কিছু আদায় করার ধান্দায় আছি। তো ধান্দার কথা তো নরম হওয়ার কথা। ধান্দার কথা যদি এরকম কই, 10 মিনিট তো অনেক আগেই শেষ। এটা আমার বস ভাই, বলে। একজনের ব্যাড কমেন্টের কারণে এগুলা চিন্তা করা দেখছেন কতগুলো কথা কইতেছি। হয়েছিল। বুঝতে হইব, আসলে শিখতে বিষয়টা হইব। ভাই শিখতে হবে। আমি আমি কিন্তু মাইন্ড করিনি, আমি এই উসিলে আপনাদেরকে একটু। এই আমাদের ম্যাচুরিটির একটু সমস্যা আছে আমাদের। ম্যাচুরিটিটা ঠিক মতো রাখতে পারলে আই থিঙ্ক ক্লাসগুলো হুম। করা সম্ভব। রেসপেক্ট দিতে হবে। So, যেহেতু উনি ব্যস্ত থাকে, এটা বুঝতেও হবে। আমি কিন্তু আপনাদের সাথে কালকে থেকেই জয়েন করার প্রচেষ্টায় ছিলাম, এবং কি আমার এখানে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও আমি 10:30 11টা পর্যন্ত অপেক্ষা করছি, এবং কি আমি একটা আলোচনা টেক্সট স্টাইলে আলোচনা করে গেছি। কিন্তু আমি কিন্তু বলছি, এবং কি আমি আপনাদেরকে কয়েকটা প্রিপারেশনের কথা বলছি। আপনারা 200 পেজের একটা খাতায় নেবেন। এরকম স্প্রিং খাতা পাওয়া যায় আপনাদের এলাকায়। আমরা স্কুলে থাকতে এই খাতাগুলোতে লিখতাম। এই যে স্প্রিং, এরকম স্প্রিং এর খাতা পাওয়া যায়, খুবই শক্ত মলাটা। এরকম 100 পেজ বা 200 পেজ, 200 পেজেরটা বেশি মোটা হয়ে যায়, ছিঁড়ে যায়। স্ট্রেংথ কম, মানে শক্তি কম। তো স্ট্রেংথ, আপনি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, আপনার স্ট্রেংথ থাকতে হবে স্ট্রং, স্ট্যামিনা থাকতে হবে, শরীরে জোর থাকতে হবে, আপনার এনার্জি থাকতে হবে। এর জন্য আপনাকে ডেইলি 2টা করে কলা খেতে হবে। এই যে আমাদের পিসি ভাই খাতা আগে কিনে বই রয়েছে, দেখছেন? আমার কথা হচ্ছে কি, আপনাদেরকে কিন্ডার গার্ডেনে যেমনি পড়ায় ওইভাবে আমি ট্রিট করব। কেন? কারণ আমার কথা শুনতে ভালো লাগবে, মধু লাগবে, কিন্তু যখন কাজ করতে যে কাজ পারবেন না, তখন খুঁজবেন, ইউটিউবে পাবেন না। কালকে একটা অ্যাসাইনমেন্ট দিছে অফিসে, এটা সলভ করতে হইব। এটার জন্য নোমান ভাইয়ের ওই এক্সেল শিটটা দরকার। এটা হইলে তো হয়ে যেত, মনে আছে, কিন্তু লিখিত নাই, ডেট নাই। এই ডেট অনুসারে যদি ওই ক্লাসের টাইমটা লিখিত থাকতো, রিভিউ নিত। যে আমরা 6 নাম্বার ক্লাসে একটা সয়েল টেস্ট নিয়ে আলোচনা করছিলাম, যে সয়েল টেস্টটা ম্যাথ ফাউন্ডেশন হয়েছিল। এটা একটা 7 তলা বিল্ডিং এর ম্যাট। এখন আপনার অফিসে একটা 11 তলা বিল্ডিং এর ম্যাট দিয়ে দিল। এর ভিতরে আপনি আমাকে পাইলেন না, আমি হলাম ব্যস্ত। আপনি আমার হোয়াটসঅ্যাপে ফোন দিলেন, ডিরেক্ট কল দিলেন, রাতের রাতি আমি গেছি কি আরেক জায়গায়, বা আমি ওই দিন ঘুমাই গেলাম তাড়াতাড়ি বাসায় গিয়ে, আপনি একটা পরের দিন একটা বিপদে পড়লেন। তাহলে লিখে রাখার চেয়ে বড় নথি আর হয় না। কথা ঠিক কিনা? তাই আমার সাথে প্রত্যেকটা টাইমকে আপনি ভাগ করে নেন। একটা ক্লাস যদি 40 মিনিট হয়, আর আজকে একটা ক্লাস নিয়েছি, পরের দিন বা সেই দিন আপনি 10 মিনিট করে 40 মিনিটটাকে ভাগ করেন। 10, 10, 10, 10, শেষ। 10 মিনিটে, 10 মিনিটে তো 2টা গান শোনা যায়। এবং কি মেশআপ সং আছে না কিছু, বাংলা, হিন্দি, অ্যারাবিক মেশআপ তো 20 25 মিনিটে শুনেন হেডফোন লাগাইয়া। তাহলে হেডফোন লাগিয়ে আমার কথাটি যদি একটু শুনতেন, তাহলে আশা করি উপকার হইতো। আর কেডা জানি ফিস ফিস করতে আসছিস। এই ক্লাসটা কি রেকর্ড হচ্ছিল? হ্যাঁ, অবশ্যই রেকর্ড হচ্ছিল। স্যার, হ্যাঁ, স্যার, বলুন। আমি আপনার স্টুডেন্ট স্যার, সিফাত বলতেছিলাম স্যার। সিফাত, বলেন। স্যার আমার মানে আমি খুব উচ্ছ্বাসিত যে আপনার ক্লাসে জয়েন করতে পেরে স্যার। রিয়েলি এক্সাইটেড স্যার। আমি স্যার ওহ, আপনার তাই না? ইউটিউবের ভিডিও গুলো ফলো করি। এন্ড দেন হচ্ছে স্যার, আসলে বিষয়টা হচ্ছে আমার আপনার কাছ থেকে এই যে আপনার ক্লাসগুলো করে আমার খুব ভালো লাগে স্যার, ইউটিউবের ক্লাসগুলো দেন। আপনি আমাদের স্যার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষের পরে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যাটাচমেন্টের স্ট্রাকচারের 2টা ক্লাস নিয়েছিলেন স্যার। ইভেন ওই তাই? ক্লাসগুলোতে খুব স্যার বাহ। ভালোভাবেই বুঝাইছিলেন স্যার। আসলে বুঝার জিনিস তো, বুঝার জিনিস। আমি নিজেও চেষ্টা করি, কমপ্লিট যদি আমি না বুঝাইতে পারি, আমার মনের ভিতরে শান্তি আসে না। মনের একটা স্যাটিসফ্যাকশন আসে না। আপনাদেরকে যদি আমি পুরো বিষয়টা ধরিয়ে না দিতে পারি, তাহলে আমার একটা তৃপ্তি, আত্মতৃপ্তির একটা জায়গা আছে, ওইটা ফিল আপ হয় না। তাই আমি চেষ্টা করি আপনাদেরকে সব সময়, আমি যতটুকু পারি, যতটুকু আমি বুঝি, যতটুকু আমি ফিল করি, অতটুকু আপনাদের সাথে শেয়ার করতে। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। কারণ হচ্ছে স্ট্রাকচার ডিজাইন করতে হলে, স্ট্রাকচার ডিজাইন বোঝার জন্য আপনাকে লট অফ থিওরি, লট অফ
কাজের একটা কাজ করতে গিয়ে কি সমস্যায় পড়ছেন, ফিলিংস, সমস্যার সমাধান। আপনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার মানে হচ্ছে আপনি একজন ডাক্তার। একজন সিভিল ইঞ্জিনিয়ার বিল্ডিং এর স্ট্রাকচার দেখে, বা ব্রিজ স্ট্রাকচার দেখে, বা স্টিল স্ট্রাকচার দেখে, বা তিনি রেলওয়ে ডিজাইন করেন, রেলওয়ে পাথ। রেলওয়ে ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে, এটা আমাদের দেশে এতটা ভালোভাবে পড়ায় না, কিন্তু এটার উপরে মাস্টার ডিগ্রি আছে, বাইরে পিএইচডি পর্যন্ত আছে। যেমন আমাদের রেলওয়ে গুলো, পদ্মা সেতু রেলওয়ে, অমুক রেলওয়ে তমুক রেলওয়ে, এগুলো কিন্তু বিদেশ থেকে ডিজাইন করে নিয়ে আসে। আপনারা জি স্যার, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং নামে একটা সাবজেক্ট পাইছিলাম আমরা। ট্রান্সপোর্টেশনের আওতায় ঠিকই, কিন্তু স্ট্রাকচার বেসড। যেমন আপনি হাইড্রোলজি পড়বেন, তো আপনি ড্রেন ডিজাইন করতে দিচ্ছে আপনার, ওইখানে পানির স্রোত নির্ণয় করতে হয়, পানির ফ্লো নির্ণয় করতে হয়, পানির ঘনত্ব নির্ণয় করতে হয়, পানির ডিসচার্জ নির্ণয় করতে হয়। আর এগুলো ইংরেজিতে অনেক, হাইড্রোলজি সাবজেক্টে অনেক পড়াশোনা আছে। পানির স্পিড, কত স্পিডে আসবে, পানির বাঁক নির্ণয় করতে হয়, কত ক্যাপাসিটির পাইপ, ওইখানে কত ডায়ার পাইপ, সব ক্যাপাসিটি আর শক্তি। স্ট্রাকচার মানে হচ্ছে লোড নিতে পারবে কিনা। তো পানিরও তো একটা প্রেসার থাকে, পানিরও তো একটা লোড থাকে। আপনারা ওয়াটার ট্যাঙ্কি ডিজাইন করেন, সো এখানে পানির কিন্তু একটা ওয়েট থাকে, কিন্তু না, অনেক ওয়েট থাকে। সো এই প্রত্যেকটা সব জায়গায়, দুনিয়ার সব জায়গায়, নর্দমার পানি থেকে আসমান পর্যন্ত, আসমানে এই যে আমাদের আহ ইয়েতে চাঁদের দেশ পর্যন্ত, চাঁদের দেশের মাটি পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ আছে। বিশেষ করে আমরা বাংলাদেশ তো সবচেয়ে গ্রো আপের মধ্যে রয়েছি, যেখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের অনেক 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 চাহিদা। যেটা আপনারা বুঝতে পারবেন যখন প্রফেশনাল লাইফে নামবেন, চাকরি খুঁজবেন, অমুক রেসিপি পাঠাবেন, তমুক রেসিপি পাঠাইবেন, কিন্তু কেউ রেসপন্স করবেন না। আচ্ছা আমি দেখব, আচ্ছা আমি দেখতেছি। আপনার প্যারায় বিরক্ত হয়ে কইবে যে আমি পাঠাইছি, আমাকে এখনো কিছু জানায়নি, জানাইলে আমি তোমাকে জানাবো। আপনি ওনারে জানাইতে জানাইতে আপনি বিরক্ত হয়ে আপনি আর ওনাকে নক করবেন না। তাহলে ওই রকম পরিস্থিতি থেকে বাঁচতে হইলে আমি মনে করি রিজিকের মালিক আল্লাহ। আপনি কি করবেন, আপনি হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ে অন্য পেশায় চলে গেলেন, সরকারি চাকরিতে চলে গেলেন, আপনার বিসিএস 45 হয়ে গেল, বিসিএস 50 হয়ে গেল, আপনি ম্যাজিস্ট্রেট হয়ে গেলেন, সহকারী কর কমিশনার হয়ে গেলেন, ঠিক আছে? তখন আপনি একটা গভর্নমেন্ট জব করলেন, তখন আপনি ইঞ্জিনিয়ারিং কোনো কাজে আসবেন। কিন্তু আপনার ওইগুলা না হয়ে, ওইটা তো একটা পার্ট অফ লাইফ, চাকরি জীবনের একটা অংশ। ওইটা না হইয়া আপনারা যদি ইঞ্জিনিয়ারিং কইরা খাইতে হয়, চলতে হয়, কেরিয়ার বিলং করতে হয়, ফ্যামিলি চালাইতে হয়, একটা দামি ফোন কিনতে হয়, একটা বন্ধুর বিয়েতে গেলেন, কেমনে যাবেন, একটা 4-5 হাজার টাকার একটা ডিনার সেট যদি না দেই, ইজ্জত থাকবে না, যেহেতু আপনি ইঞ্জিনিয়ার। এই ফিলিংস গুলো মনের ভিতরে আনে, আবেগ দিয়ে জীবন চলে না। তাই কাজ করার জন্য কি দরকার? কাজের জন্য দরকার হচ্ছে ডকুমেন্ট, কাজের জন্য দরকার হচ্ছে একজন সিনিয়র, কাজের জন্য দরকার হচ্ছে একটা পরিবেশ, পিসি। অনেকে কম্পিউটার নাই, কিন্তু কাজ শিখার ইচ্ছা আছে। একটা কম্পিউটার হইলে সেই টেপসে অটোক্যাডে ফাটায় ফেলাইতে, 3D ম্যাক্স শিখতে চাই। তাহলে ওই মানুষ কত কষ্টে থেকে স্ট্রাকচার শিখে আসছে। আজকে আপনারা এই টাইপসের যে ক্লাসে জয়েন করছেন, এই টাইপসের পিছনে লং টাইম সময়, টাকা, শ্রম, মেধা, ঘাম। ফার্মগেট থেকে হাইটা গুলশান গুল চত্বর যাইলাম, গুলশান গুল চত্বর থেকে রাতের 11টা 12টা বাজে গেলে ইয়া পাওয়া যেত না, লেগুনা পাওয়া যেত না, হাইটে আসতাম। তাহলে গ্রিন রোড থেকে হাইটা সে ধানমন্ডি 32 নাম্বার ক্রস করে, অথবা অর্চার্ড পয়েন্ট মোড় দিয়ে, আপনাদের এই ধানমন্ডি লেকের মানে রবীন্দ্র সরোবর দিয়ে, ধানমন্ডি 12 আবাহনী মাঠের কোনায় যেতাম। তাহলে এগুলোর পিছনে যে পরিশ্রম আর হাঁটা, ওইটাকে তখন পরিশ্রম মনে হইতো না, কিন্তু এখন বুঝি। এখন যখন আল্লাহ দিন ভালো করলো, তখন বুঝি হায়রে এই দিনগুলো তো কত কষ্টে গেছে। তখন কিন্তু কষ্ট মনে নেই, তখন গায়ে লাগাই নাই। তাহলে আমি চাইছিলাম যে আপনাদেরকে এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে। অনেকে আমার কাছে ভিডিও লেকচার কিনতে চায়, আমি বলছি ভাই ভিডিও লেকচার তো বিক্রি করার কিছু নাই, আমি এগুলো সব ইউটিউবে ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে ওখান থেকে সমানে ডাউনলোড করে নেন। অনেকেই কিন্তু নিচ্ছে, নেয়, শিখে। তাহলে আমি ওনার কাছে এগুলো বিক্রি করার কি আছে? আর এগুলো বিক্রির যোগ্য বলেন তো? এগুলো তো বিক্রির জিনিস না।
তাহলে যেহেতু এই ব্যাপারগুলো বিক্রিযোগ্য নয়, এগুলাকে আপনি যদি টাকা দিয়ে জাজ করেন, তাহলে একটা 10 তলা বিল্ডিং ডিজাইন করলে স্ট্রাকচারের জন্য মিনিমাম 1 লাখ টাকা পাওয়া খুব সহজ, ডিমান্ড করা অসম্ভব কিছু না। আর যদি স্ট্রাকচারটা আমি করি, তাহলে আমি 50,000 হইলে করে ফেলাম। কেন? কারণ আমার সর্বোচ্চ 3 দিন লাগবে, 4 দিন লাগবে, 5 দিন লাগবে। আর একজন সিনিয়র রাজুক অ্যানলিস্টেড ইঞ্জিনিয়ার, যিনি ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন স্যার, তিনি তো 2 লাখ টাকা করবেই। 2 লাখ আঙুল দিয়ে দেয় দিত আমার, 2 2 লাখ আর্কিটেক্টে বলবে। 2 লাখ নেন স্যার, 1 লাখ লয়ে যান। 1 লাখ দিয়ে কি হইব? এক সপ্তাহ কাজ শেষ, কালকে বাইলে আউট নিউ। এভাবে করে বাড়ির উপরে 2 লাখ টাকা নিয়ে গেছে। তাহলে টাকা দিয়ে জাজ করতে গেলে এগুলো অনেক দামি জিনিস। আর যদি ভালোবাসা, আবেগ আর শিক্ষা দিয়ে জাজ করেন যে একজন আমাদেরকে দিচ্ছে, আমরা নিচ্ছি, তাহলে এগুলোকে টাকা দিয়ে জাজ করা যাবে না। জ্ঞান টাকা দিয়ে কেনা যায় না। আপনি পণ্য কিনতে পারবেন, কিন্তু জ্ঞান কিনতে পারবেন না। জ্ঞানী লোককে কিনতে পারবেন না। তাহলে আর যেই দেশে আমরা যেই মানুষ, আমরা স্কুল কলেজ মাদ্রাসা আগুন ধরাই দিই, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরাই দিই, যেগুলো দিয়ে আমরা রিজিক, এগুলারে আমরা ধ্বংস করার লাগে ঘুরতেছি। সেই দেশে আপনাদের আমার তরফ থেকে কি এমন আশা করেন? আরেকদিন আমি আগুন ধরাই দিব আপনাদের, আপনারা আমারও ধরাই দিলেন। এই যে বিষয়গুলো চলতেছে, বাস্তব প্রেক্ষাপটের সাথে আপনাকে তাল মিলিয়ে জাজ করে মেধা খাটিয়ে সামনে আগাইতে হবে। আপনাকে বুঝতে হবে এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, এজ এ ডিপ্লোমা, এজ এ বিএসসি, আমার টার্গেট কি, আমি কি করব, আমার ক্ষেত্র কি। তাহলে আমি বলবো আপনার ক্ষেত্রের অভাব নাই যদি আপনি অটোক্যাড আর ইটেপস নামক 2টা সফটওয়্যার জানেন। অটোক্যাড জানলে ড্রয়িং জানবেন, ড্রয়িং করতে জানবেন, ড্রয়িং বুঝতে জানবেন, অ্যানালাইসিস করতে হবে ড্রয়িং এর পার্ট টু পার্ট। এবং কি, অটোক্যাড একদম প্রো লেভেলে জানার দরকার নেই। যদি ফ্রিল্যান্সার হইতে চান, প্রো লেভেলে জানতে হবে, অটোক্যাডের কেরিয়ার ডেভেলপ করতে হবে। আর যদি স্ট্রাকচার জানেন, ইটেপস জানেন, তখন আপনি আরো বস হয়ে যাবেন। সো আমার কথাটা একটু মনোযোগ দেন। 2টা জিনিসের উপর বেস করে কেরিয়ারটাকে আগান। এটা হচ্ছে অটোক্যাড, ইটেপস। 2টা জিনিস প্রথমত জানেন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে হইলে, আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারে যাদের প্রেম প্রীতি কাদের জন্য, যারা স্ট্রাকচার কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চায়, তাদের জন্য এই 2টা জিনিস অপরিহার্য। এবং আমার এই কোর্সে আপনারা, আমি যে বিল্ডিংটার উপরে বেস করে কাজ করব, সেটা হচ্ছে 7 তলা একটা বিল্ডিং এর আপ টু বটম আমি শেষ করে ফেলবো আমার মতো। আমি তো বক্তৃতা দেওয়ার সময় নাই, আমি যেভাবে একটা 7 তলা বিল্ডিং আমার অফিসে করি, এইভাবে করে শেষ করে দিব। আর আমি রেফারেন্স আর একটা 7 তলা 8 তলা বিল্ডিং এর ভিডিও, 20টা ভিডিও, 40টা ভিডিও আমি আপনাদের জন্য একটা জায়গায় আপলোড করে দিব। আপনারা ওই ভিডিওগুলো দেখবেন। ক্লাস 1 ক্লাস 2 ক্লাস রিলেটেড সামঞ্জস্য রেখে 2টা প্রজেক্ট শেষ হয়ে যাবে একসাথে। আর আমি আমার কাজ করে শেষ করে দেবো। এবং আমি চাইবো যে আপনারা আমাকে ওইভাবে সাপোর্ট দিবেন। ওইটা বুঝি নাই, ওইটা বুঝি নাই, একটু আস্তে লন, একটু ধীরে। কারণ আমার এখন কাজ নাই, তখন আবার কাজ চলে আসলো, আমি ওইটাতে মনোযোগ দিই। আমি তো চাইবো আমি একটু ভালো থাকি, আপনাদেরকে আমি একটু স্লো রাখবো, বা আপনাদেরকে শেষ করে দিব, আমি ওই কাজটা ধরতে চাইবো। সো আমাকে তো একটু সামঞ্জস্য ম্যাচিং করে মেনটেন করে যেহেতু আবার আমার পরিবার আছে। আমার পরিবার আবার 2টা, একটা বাসা, একটা অফিস, আর একটা বাইরে, সব কিছু মেনটেন করানো লাগে একা। তাহলে ইফতেখার সিয়াম যদি এটা বলে 10 মিনিট হয়ে গেল গা, আপনি কই? ইফতেখার সিয়াম আছে কোথায়? রুমে, এখনো বিয়ে শাদী করে নাই। কেরিয়ার, কেরিয়ার বহু কিছু দেখার বাকি। তিনি এখনো সিনেমা হলে আছে, তাণ্ডব সিনেমা দেখতেছে। আর আমরা যে কোন তাণ্ডবের ভিতরে আছি, এটা যদি বুঝতো, তাহলে তিনি এটা বলতেন। আর তিনি তো ছোট, ছোটরাই তো বলবে, বড়রা বুঝিয়ে দিবে। ঠিক আছে ইফতেখার, ইফতেসিয়াম, মাস কত সুন্দর নাম। তাহলে আমার বক্তব্য এই পর্যন্ত। আশা করি আমার সিলেবাস আপনারা পেয়েছেন। আর আমাদের পেইড কোর্সে যারা আছে, তাদেরকে তো আমি আমার সিলেবাসেরটা আগেই দিয়ে দিয়েছি। এবং আজকে আপনাদেরকে একটা জিনিস দিব, সেটা হচ্ছে এটা প্রিন্ট করে পড়ার টেবিলে রাখবেন। বি সিরিয়াস। সেটা হচ্ছে আমার যে বিএনবিসির হ্যান্ড ক্যালকুলেশন যে নোট, এটার মধ্যে ইট্যাপস এর অ্যানালাইসিসের সব আছে। ইট্যাপস অ্যানালাইসিস, বিএনবিসি নোট, কম্বাইন্ড একটা বই। ধরেন এই কোর্সের এই বইটা হচ্ছে আপনাদের, এই বইটা হচ্ছে আপনাদের
নথি, এটার উপরে আমরা সেমিস্টার শুরু করলাম। আপনারা শুনে খুব অবাক হবেন, আমি যখন ইউনিভার্সিটিতে শুরু করলাম প্রথম অবস্থাতে বুঝিনি। এক সেমিস্টার দুই সেমিস্টার পরে যখন রেজাল্ট খারাপ হওয়া শুরু হইল, তখন আমাদের ইউনিভার্সিটি গুলা শিডিউল কিন্তু আগে বইলা দেয়, সিলেবাস কিন্তু আগে দিয়ে দেয়, এবং কি সবগুলা যে সাবজেক্টের উপরে ওই সাবজেক্টের চটি বইগুলো কিন্তু আগেই দিয়ে দেয়। ঠিক আছে, 4-5 পেজের প্রত্যেকটা টপিক, ওই আমি চটি বই কইতাম আগে, বাট চটি পড়ার অভ্যাস আমার নাই, সরি। এখন ওইগুলা কিন্তু আমি সবগুলোর একসাথে পার্ট বাই পার্ট প্রিন্ট করে নিয়ে আসতাম। প্রত্যেক ক্লাসের পরে প্রিন্ট করবো না না করবো ওইটির কোনো মানে প্যারা নেওয়ার সময় নেই। ওইটা আবার শিট খুঁজে পাওয়া যেত না পরীক্ষার আগের রাত, পড়তে বইতাম। তখন আমি কি করতাম, স্যার যেটা পড়ায় ওইটা ওইখানে শিটে যায় খুঁজে বের করতাম, কারণ ওইখানে লেকচার 1 2 3 20টা টপিকের উপরে পড়াবেন। তো 20টা টপিকের উপরে ক্লাস আগে থেকে একটু একটু পড়াশোনা করতাম। হুম। এখন পড়াশোনা করার কারণে আমি ক্লাসে যে ওইটা একটা ধারণা পাইতাম যে স্যার আমাকে ওই জিনিসটা পড়াইতে চাচ্ছেন, চান বা পড়াচ্ছে। বা আগে পরীক্ষার আগে আমাদের ওয়েবসাইট থেকে, ইউপির ওয়েবসাইট থেকে আমাদের সেমিস্টার ওয়াইজ সবগুলো প্রশ্ন, বিগত সালের 4-5 সালের প্রশ্ন ডাউনলোড করতাম। ডাউনলোড করে নীলক্ষেতে প্রিন্ট করতাম। প্রিন্ট করে এনে ক্লাসের যিনি ভালো ছাত্র রয়েছেন, আমার বন্ধু ইঞ্জিনিয়ার অমিত, তারপর ইঞ্জিনিয়ার আমার বন্ধু অমির বাড়ি হচ্ছে ফেনীতে, পলিটেকনিক, ফেনী পলিটেকনিক্যালের কৃতি সন্তান। এখন ভালো একটা জব করে, খুব ভালো মানানসই একটা জব করে, নিজেকে হাইড করতে পছন্দ করে, ভেরি স্মার্ট। এবং কি আমার বড় ভাই ইঞ্জিনিয়ার শামসুদ্দোহা ছিলেন, যিনি বগুড়া পলিটেকনিক্যালের ফার্স্ট বয়, এবং কি তিনি ডুয়েটে, দুর্ভাগ্যক্রমে হয়নি, কিন্তু উনি ডুয়েট কোচিং গুলোতে বরাবরই ফার্স্ট হইত। আবার আমার প্রিয় বড় ভাই ইঞ্জিনিয়ার বুলবুল আহমেদ আছেন, ক্লাসের ভালো ছাত্র। ওনাদের কাছে আমি যাই এগুলো সলভ করে আনতাম, এবং কি ওনারা অনেক খুশি হইতো যে আমার মতো একটা ফেলিউর স্টুডেন্ট যে প্রশ্নপত্র গুলাকে একসাথে সামঞ্জস্য করে গুছিয়ে তাদের কাছে যাইতাম, তারাও একটু মজা পাইতো, স্টাডি হয়ে যেত, তারা তো এগুলো আগে থেকেই পারে। বিএসসির ম্যাক্সিমাম পড়াশোনা কিন্তু ডিপ্লোমাতে পড়ানো হয়। বিএসসিতে ইংলিশ, ডিপ্লোমাতে বাংলা, হয়তো এশিয়া প্যাসিফিক একটু বেশি করায়, কিন্তু ম্যাক্সিমাম বিএসসি যারা প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, আমি নাম বলবো না, তাদের সিলেবাসে কিন্তু ডিপ্লোমা সিলেবাসটাতে ইংলিশ ভার্সন হয়তো একটু 1-2 লাইন এদিক সেদিক। ঠিক আছে, তাহলে ওইভাবে আপনাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে হলে আপনাকে আপনার স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য যে ডকুমেন্ট গুলো লাগবে ওগুলো গুছানো লাগবে, যাতে আপনি একটা ক্লাস কমপ্লিট করার সময় এটা হাতের কাছে পান। আর পিডিএফ এ কিছু হয় না, আপনাকে হার্ড কপিতে বিশ্বাস করতে হবে। এই জিনিসগুলা, আর যখন হার্ড কপি থাকবে তখন আমি এই জিনিসগুলোকে সলভ করে ফেলতে পারবো। আমার কাছে থাকবে, আমি জানবো, ধরে ধরে হাতে ধরার মজা পৃথিবীতে কিচ্ছু নাই। ধরে ধরাধরি করতে হবে, বইয়ের সাথে, অন্য কিছু না। সো ধরে পড়াশোনা করলে এবং কি খাতায় লিখলে এই জিনিসটা প্র্যাকটিক্যাল হয়, রিয়েলিস্টিক হয়। ও মোবাইলে বসে বসে পড়তেছি, আরেক দিকে তাকাইতেছি, পড়তাছি তাকাইছি, এই ধরনের আহ, আমরা দেশের ভাষায় বাইসলামি কয়, ফাইজলামি, এটি করণ যখন। পড়াশোনা মানে পড়াশোনা, যে কোনো কাজই বি সিরিয়াস। 10 মিনিট পড়লেও ওটা যাতে আমি ভালোভাবে জেনে পড়ি। এবং আমাদের ব্যাচ 14-এর যে ওরিয়েন্টেশন 1 2, দুইটার মধ্যে কিন্তু আমি এই কথা বলছি, তারা কিন্তু আমাকে কিছু জিজ্ঞেস করেনি। এটাই হচ্ছে আমার সমস্যা, নাকি আপনাদের সমস্যা? এমনি 10 মিনিটের জ্বালায় আর একবার পেটে বেদনা উঠে গেছে গা। আর আমি ভাবছি 10 মিনিট পরে হাই হ্যালো দিয়ে শেষ দিয়ে দেবো, এখন দেখি যে নিতেই হলো। এই হচ্ছে আমার কথা। আমি আপনাদেরকে আমাদের সকল এভিডেন্স গুলা ডে বাই ডে দিয়ে দিব, এবং কি সিলেবাসটা যেটা আমি আপনাদেরকে দেখাইছি, এই সিলেবাসটা প্রিন্ট করবেন। যা দিমু প্রিন্ট করে ফেলাবেন, গুরুত্বপূর্ণ জিনিস। আর ভিডিও তো অনলাইনে আছে, ভিডিও তো আর মুখস্থ করার কিছু নাই। যা দিমু প্রিন্ট করে ফেলাবেন। এই সিলেবাসটার মধ্যে স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য ম্যানুয়াল করেন আর হ্যান্ড ক্যালকুলেশন করেন, সবই আছে। ঠিক আছে, স্ক্রিনটাকে শেয়ার করে দিই। দাঁড়ান, স্ক্রিন শেয়ার না করে আপনাদেরকে কি দেখাইলাম আমরা। এই যে আমি যে সিলেবাসটা আপনাদেরকে দিলাম, দেখেন একটু। এই যে সিলেবাসটা, এটাকে আপনারা প্রিন্ট করুন, হার্ড কপি। হ্যাঁ, 6টা পেজ আছে। সুন্দর করে প্রিন্ট করে নিজেকে প্রশ্ন করবেন যে স্ট্রাকচার ডিজাইন করতে হলে এই টপিক গুলো আপনার লাগবে, জানা লাগবে।
এবং ওই যে আমি যে কাজটা করতাম, স্যার পড়ান, স্যার যে প্রজেক্টগুলো করাইতো একটা টপিকের উপরে, ধরেন আমি সলিড ওয়ান, সলিড টু, স্ট্রাকচারাল ডিজাইন ওয়ান, স্ট্রাকচারাল ডিজাইন টু, ডিজাইন অফ কংক্রিট ওয়ান, ডিজাইন অফ কংক্রিট টু। কংক্রিট ওয়ানে কি পড়াইবো আগে কিন্তু নথিটা দিয়ে দেয়, পিডিএফও দেয়, আমরা প্যান্ডাপ দিয়ে নিতাম, আবার হার্ড কপি প্রতি ক্লাসে দেওয়া হয়। তো আমি ওই পিডিএফটাকেই প্রিন্ট করে ফেলতাম, ক্লাস 1, 2, 3 এগুলাই। এইভাবে করে প্রিন্ট করার ফলে আমার উপকারটা হচ্ছে কি জানেন, এখনো আমার ইউনিভার্সিটির পড়াশোনার গাইডলাইন গুলো আমার কাছে রয়ে গেছে। তাহলে আমি কিন্তু অনেক সময় এগুলাকে স্মৃতিচারণ করি, যে বাসায় এগুলো যখন আমার বিভিন্ন বইপত্র ঘাটতে গিয়ে বের হয়, তখন আমি আমার বউয়ের কাছে এই গল্পগুলো বলি, যে ওই দিন এই ক্লাসে এটা পড়ছিলাম, এই প্রশ্নটা ম্যাডামরা করছিলাম, ম্যাডাম খুব হাসছিল। ঠিক আছে। আমার আবার ম্যাডামরা অনেক পছন্দ করতো, কেন জানি বুঝি না। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি সেম। ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তো আমি সেলফিও তুলতাম ম্যাডামদের সাথে, ম্যাডামরা অনেক খুশি হইতো যে খুব ফ্রি, মানে খুব একটু ভালো মেজাজে আমার সাথে ছবি টবি তুলতাম। যাক, এটা হচ্ছে তখন একটা, আমরা তো তাদের সন্তানের মতো। সকল শিক্ষক আমাদের পিতার মতো, পিতা মতো। মা বাবা হচ্ছে প্রথম শিক্ষক, এরপর আপনাকে যে এক লাইন ধরে শিখালো সে হচ্ছে আপনার সবচেয়ে বড় শিক্ষক। সো সম্মানের চোখে রেখে আমি আমার যখন একটু একটু বড় হইলাম, ভার্সিটিতে পড়াশোনা, তখন আমি আমার আব্বার সাথে একটু মজা টজা করা শুরু করি, কিন্তু এর আগে ভয়ে চুপ থাকতাম। ক্লাস 9, 10, 11, 12 তো ভয়ে, সেই ভয়ে থাকতাম। কিন্তু ভার্সিটি থেকে আসা যাওয়ার পরে যখন আমার বাবা একটু হালকা বুড়া হওয়া শুরু করলো, তখন ওনার সাথে একটু, তখন তিনি আমার উপর আবার নির্ভর করতেন, ডাক্তারের কাছে যাওয়া, বসা ইত্যাদি। তাহলে কিন্তু ওটা বেয়াদবি ছিল না, ওটা হচ্ছে বন্ধুত্ব। সেটা আপনার সবার সাথে, কাউকে না মানলে আপনি বড় হতে পারবেন না। বড় হইতে হলে ছোট হওয়া আগে। আমার ক্লাসের আমার প্রিয় বড় ভাই ইঞ্জিনিয়ার সাইফুল বলেছিলেন, বড় হইতে হলে ছোট হওয়া আগে। তো আমি সবার কাছ থেকে শিখি, আপনাদের কাছ থেকে শিখি। তো আমার কথাগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাসের মূল ভিত্তি কিছু না কিছু থাকবে। আমি আপনাদেরকে ওই ক্লাস অনুযায়ী যে টপিক গুলাকে প্রিন্ট করতে বলবো, আজকে দুইটার নথি আপনাদেরকে শেয়ার করলাম, একটু পরে আমি পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। ওই পিডিএফটাও আপনারা দেখে নেবেন, মানে ওই যে ডিজাইন অফ কংক্রিট, এটা কি আমাদের হচ্ছে পিডিএফটা, স্যার আপনি যেটা আমাদের স্ট্রাকচারাল আগে দিয়েছিলেন? অ্যানালাইসিস এন্ড ডিজাইন। হ্যাঁ ভাইয়া। বলছিলাম স্যার, এটা কি ওই যে ক্লাস রুটিনটা যেটা আপনি আমাদেরকে আগেই দিয়েছিলেন? এইটা হচ্ছে ক্লাস রুটিন, এটা কিন্তু আপনারা প্রিন্ট করবেন, এটার ভিতরে সব আছে। এটার মধ্যে টপিক গুলো আছে, আপনার কি কি জিনিস জানবেন অ্যানালাইসিস এর মধ্যে। ওকে। এই জি যে স্যার, এখানে আছে প্লিজ। প্রপার্টি মডিফায়ার, কোড ডেফিনিশন, লোড কম্বিনেশন, ডিটেইলিং অফ স্ল্যাব, এগুলো নিজের মনে প্রশ্ন আসবে না? ডিজাইন অফ জি স্যার, কলাম, অবশ্যই। ডিজাইন অফ ডিটেলিং অফ কলাম, এগুলো কিন্তু পড়াশোনা করতে হবে। ইভেন আমি আপনাদেরকে অনেক কাগজপত্র দিব, কিন্তু এই সিলেবাসটাতে আমি যেগুলোকে নোট করেছি এগুলাকে জেনে শুনে বুঝেই নোট করছি, যেগুলো সম্বন্ধে আপনাদের ধারণা কমপ্লিট পাকাপোক্ত থাকতে হবে। ইভেন আমি আপনাদেরকে এটা তো প্রিন্ট করতে বলবোই, এই যে এখানে ফাউন্ডেশন ডিজাইন সলিউশন অ্যানালাইসিস এর টপিক গুলো লিখছি, এই টপিক গুলো আপনার ধারণা থাকতে হবে। সিলেবাস তাহলে কি জন্য দিচ্ছে, ইটেপস এর ফাইনাল ডিজাইন নিব, যখন যখন একটা বিল্ডিং ডিজাইন কমপ্লিট করে ফেলছে, ম্যানুয়ালি সম্ভব না, ম্যানুয়ালি থিওরিটা থাকবে মাথায়, ডিজাইনটা হবে ইটেপস। ম্যানুয়াল বিষয় মাথায় রাখবে, থিওরিক্যাল বিষয় তো অবশ্যই লাগবে, থিওরির জন্য তো আমরা গ্রাজুয়েশন, আন্ডার গ্রাজুয়েশন, পিএইচডি, আমরা কত কিছু করি, এমটেক, এমএসসি, বাইরের রাষ্ট্রে গিয়ে পড়ি, উগান্ডা গিয়ে পড়ি, আর আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে পড়ি। তাহলে আপনাদের এই বিষয়গুলো আমি এখানে যেহেতু লিখছি, সেহেতু আপনাদের এই টপিক গুলোর উপর গুরুত্ব দিতে হবে, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে, আর আমি তো প্রত্যেকটার উপরেই বিশ্লেষণ দিব। সো এই টপিকটাকে ভালোভাবে ধারণ করতে হবে, প্রিন্ট করে খাতায় রাখতে হবে। তাইলে আপনি যে বস, আপনার প্রশ্ন করলো সয়ে কি জিনিস, স্ট্রাকচারে সয়ে কিভাবে হয়, আপনি উত্তর দিতে পারলেন না, সয়ে জীবনে শুনেন নাই, কিন্তু আমি আপনাকে বলবো সয়ে মানে হচ্ছে ডিফ্লেকশন, বিল্ডিং যখন কাইট হওয়ার চেষ্টা করে, সয়ে। ল্যাটারাল সয়ে, ল্যাটারাল সয়ে কি জিনিস, ল্যাটারাল সয়ে হচ্ছে উইন্ড লোড আর্থকুয়েক লোড যখন আসবে, উইন্ড যখন আসবে বাতাসের কারণে বিল্ডিং হেলে যাবে, আর আর্থকুয়েকের সময় কাঁপাকাঁপি উঠবে, তখন তো ডিফ্লেক্ট হবে।
ডিফ্লেক্ট মানে কাত হয়ে যাওয়া, সরে যাওয়া, সেন্টার ঠিক রেখে হেলে যাওয়া। সো শেষ। এগুলা গুগল ডিকশনারিতে সার্চ করে পড়ে নিতে হবে। এইটা দেন, ওইটা দেন, এই দেন, সেই দেন। আরো কত মানুষে কত কিছু দিতে কয়, এত জনের কথা কেমনে মনে রাখে? এত আমার কি হাত 10টা? আমি কি দুর্গা যে 10 ভাবে করবো? ঠিক আছে, তাই নিজে থেকে উদ্যমী হয়ে কাজ করতে হবে। না বুঝলে না পাইলে আমাকে জিজ্ঞেস করবেন, টেক্সট করবেন। টেক্সট করে আবার কি ব্যাপার, এটা তো উত্তর দিলেন না, দিলেন না, এই কথাটা আমি খুব অপছন্দ করি। তখন আমার মাথায় আসে আমি তো দেওয়ার জন্য বাধ্য না, দিব না এটাও কিন্তু বলিনি। ঠিক আছে। সো কথাবার্তার ব্যাপারে, কথাবার্তার প্যাটার্নে আপনাদের পরিবর্তন আনতে হবে। এখানে অনেক সিনিয়র ভাই ব্রাদার আছে, আমি বেশি কথা বলবো না, ওনাদের কাছ থেকে আমি শিখবো। এখন আমাদের উদ্দেশ্য তো হচ্ছে ভাই শিখে একটু নেওয়া, কথা ভাই, আদায় করে নেওয়া। জি। রন ভাই, আসসালামু হুম। আলাইকুম। ওই যে ওয়ালাইকুম ছেলেটা সালাম। বলছিল যে 10 মিনিট তো হয় নাই, যে ছেলেটা ও একটু বাচ্চা মেসেজ ছেলে, দিছিল, 20 বছর সরি বলছিল, বয়স। ছেলেগুলো বাচ্চা ছেলে, হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই আসলে আমরা ওর বাচন ভঙ্গি দেখবো না, আসলে বুঝতে পারে না কোথায় কি লিখতে হয়, ও মান- বুঝতে পারে না আসলে, মানে বয়সের কারণে বেচারা সেটা তো, আসলে উদ্দেশ্য বেচারা ছিল তো। না যে এরকম বলা। হুম হ্যাঁ হুম হুম হুম। না ঠিক, এটা আমি বুঝি তো, আমি যদি এটা না বুঝি কেমন হইলো? আমি তো আর তাহলে রাজনীতি করতে আসলাম কেন? আমি যদি আমার কর্মীর ভাব গাম্ভীর্য না বুঝি, প্যাটার্ন না বুঝি। সেটাই। ঠিক আছে। যাই হোক, অনেক কথা হইলো, আমাদের সময়ও মোটামুটি কমে আসছে। আমি যা বুঝাইতে চাইলাম, আমি এর মধ্যে আপনাদেরকে বিএনবিসির হ্যান্ড নোটটা দিয়ে দিব, যেটার নাম হইলো কি, স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। থিওরিও আছে, প্র্যাকটিসও আছে। আবার কোয়েন না ম্যানুয়াল ক্যালকুলেশন শিখাইতেন না? আমার অফিসে একটা ছোট ভাই আছে, নাম হচ্ছে রবিন। আমাকে দেখছো রবিন কি তাকে ম্যানুয়াল শিখাইতাম বল? আমি কি মাস্টার ম্যানুয়াল শিখাইতাম? আরে 6 মাসে স্ল্যাব ডিজাইন শিখতে পারি নাই, আমাদের এক বুয়েটের ম্যাডাম 6টা ক্লাস, মিড টার্মের আগে 8টা ক্লাস, মিড টার্মের পরে 8টা ক্লাস, 16টা ক্লাসে স্ল্যাব ডিজাইন শিখেছি উনি, মানে 10 হইতে 12টা। আর হে স্ল্যাব ডিজাইন এখন আমরা এক্সেলে বসে বের করে ফেলাই, কত সহজ। তাহলে ম্যাডাম তো ম্যাডামের পরিশ্রম করে গেছে, ম্যাডামের ক্লাস এর জন্য ক্লাসটা লেন্দি হয়ে গেছে, ম্যাডাম বুঝাইতে পারে না, আমরা শিখতে পারি না। এটা তো ম্যাডামের দোষ না। ম্যানুয়াল ফেনুয়াল বিষয় না, ম্যানুয়াল হচ্ছে বই, কিভাবে স্ল্যাব লোড নেয়, লোড ডিস্ট্রিবিউট করে, ওই লোড অনুসারে কি রকম মুভমেন্ট আসে, ওই মুভমেন্ট অনুসারে কোথায় রড দিতে হয়, এইটুকু জানলেই আপনার ম্যানুয়ালের মায়ের বাপ। কলাম কি, কলাম কি ধরনের লোড নেয়, কলাম কি টোটাল বিল্ডিং এর লোড নেয় নাকি পার ফ্লোরের লোড নেয়, এগুলো আপনার জানতে হবে। ফাউন্ডেশন কি, ফাউন্ডেশন কি করে, ফাউন্ডেশন কিভাবে লোড ডিস্ট্রিবিউট করে, ম্যাট কখন লাগে, পাইল কখন লাগে, পাইল কিভাবে ডিজাইন হয়, এগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল। আপনাকে কেউ পরীক্ষা নিবে না যে পাইল ডিজাইনটাকে একটু ডিজাইন করে দেন তো, এসপিটি ভ্যালু নিয়ে পাইলের ক্যাপাসিটিটাকে বের করে দেন তো, ওই যে মেয়ার হফ এবং কি তারজালির সূত্র থেকে। এটা পরীক্ষা দিতে বসেন নাই তো আপনি, আপনি হচ্ছেন ডিজাইনার, ক্রিয়েটর। আপনি তারজালির সূত্র জানার দরকার নাই, আপনি জানেন যে এখানে এসপিটি ভ্যালু এতই খারাপ, 28 ইঞ্চিটা আর পাইল দিয়েও পাইলের ধরে রাখা যাবে না, বিল্ডিং ধরে রাখা যাবে না, কারণ পাইলটা নিজে সেলফ ওয়েট নিয়ে থাকে না। নিজেরও পাইল যে আমরা গেঁথে দিই, তার নিজেরও তো একটা ওয়েট থাকে। ওই ওয়েট নিয়ে সে বসতে পারে না, বিল্ডিং এর ওয়েট কেমনে ক্যারি করবে? তাহলে এটা কি কোথাও কোনো বইয়ে আছে? এটা কি ম্যানুয়াল? ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তাহলে আপনাকে ওভারঅল জ্ঞান আরোহণ করতে হবে, বিশেষ করে শুনতে হবে বেশি, লিখতে হবে বেশি, বলতে হবে কম। বলার বাচন ভঙ্গি এমন না হয় ওরা আমাদের মেন্টর সব অফ করে কব বিদ্যুৎ চলে গেছে। সাবধান, কৌশলী কিন্তু, আপনাদেরকে কৌশলী হতে হবে। আমিও কৌশলী। আমার মন ভালো না, আজকে ক্লাস ভালো লাগতেছে না, কথা কমু না, কমু, বিদ্যুৎ নাই। তাহলে জীবনে আমার দোষ দিতে পারবেন কোন তো? এখানে তো অনেক সিনিয়র ভাই আছে, বলেন। না, দোষ দেওয়ার এখানে কিছু নাই। অপশনে নাই। যেমন আমি আমার এক পলিটিক্স। এমপ্লয়িকে বলেছিলাম, আমার তাকে ভালো লাগে না, বুঝছেন? মাসুদ ভাইরে বলি, লাবণ্য ভাইরে বলি, আরিফ ভাইকে বলি, বাসুদেবরে বলি, ইঞ্জিনিয়ার আশরাফকে বলি, আমার এক ইঞ্জিনিয়ারকে ভালো লাগতেছিল, মানে ওর অ্যাটিটিউড আমার পছন্দ হইতেছে, ছেলে ভালো। আমি তাকে কিভাবে না করব, তারও মোটামুটি 3-4 মাস হয়েছে, তারও কাজ মাস শিখে গেছে, সে একা এখন নিজেকে সেলফ ডেভেলপমেন্ট করতে পারবে। তখন আমি ওনাকে বললাম, আপনি কিছুদিন বাড়িতে থেকে কাজ করে দেন। সে কি আমাকে কোনোদিন দোষ দিতে পারবে যে নোমান ভাই, নোমান স্যার আমাকে এইভাবে
বছরের মাঝখানে না করে দিলেন। ঠিক আছে, প্রশ্নের উত্তর বোঝা গেছে। জি, জি। আপনি কিছুদিন বাড়িতে থেকে কাজ করে দেন, আশা করি আমাদের সাথে শেষ। এরকম হবে না। না না না, আমি বুঝাইলাম আপনাদেরকে, কিন্তু এই বিষয়গুলো জানতে হবে। শুধু ইঞ্জিনিয়ার হইলে হবে না। আজকের ক্লাসে পর্যন্ত আমি দুইটা কথা বলছি, কথাগুলো মাথায় নিয়েন, ভিডিওগুলো আমি আপলোড করে দিব এবং কি লিঙ্ক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিয়েন। পার্সোনালি কোনো ভিডিও আমি দেওয়াটা আমার জন্য হয় না, অনেক প্যারা। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত, হ্যাঁ। ঠিক আছে, কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে গ্রুপে প্রশ্ন করেন, আমি আসছি। আসসালামু আলাইকুম।